শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি বিএম শাখার আজকে অফিস অ্যাপ্লিকেশন 1 এর বিষয়ে দ্বিতীয় ক্লাস। আমি গত একটি সপ্তাহে একটি ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা দেখেছো বা আমার সাথে শেয়ার করেছো তাদেরকে ধন্যবাদ। আজকে অফিস অ্যাপ্লিকেশন 1 এর প্রথম অধ্যায় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কম্পিউটারের প্রকারভেদ সমূহ আলোচনা করা। কম্পিউটারের প্রকারভেদ সমূহ আলোচনা করো, এই প্রশ্নটা অনেকটা দীর্ঘ, একটা বড় প্রশ্ন। কম্পিউটারের সকল প্রকারভেদটাই এর ভিতরে অন্তর্ভুক্ত। তবে এখান থেকে যখন স্পেসিফিক কোনো প্রশ্ন হয় যে ডিজিটাল কম্পিউটার সম্পর্কে আলোচনা করো অথবা অ্যানালগ কম্পিউটার কি বা কাকে বলে, হাইব্রিড কম্পিউটার কাকে বলে, তাহলে দেখা যাবে এই কম্পিউটারের প্রকারভেদগুলো যখন আমি আলোচনা করব বিস্তারিত, তখন যদি তোমরা ভালোভাবে সেটা বোঝার চেষ্টা করো তাহলে তোমার ছোট অ্যান্সার গুলো তোমরা করে ফেলতে পারবে। তোমাকে কম্পিউটার প্রকারভেদ সময় আলোচনা করো এমন একটা বড় প্রশ্ন দিতে পারে, তবে নাম্বার হয়তো একটু বেশি থাকবে। আর যদি ছোট আকারের প্রশ্ন হয়, 1 মার্ক বা 2 মার্কের প্রশ্ন হয়, তখন স্পেসিফিক একটা বিষয়ের উপরে বলবে, হয়তো অ্যানালগ কম্পিউটার অথবা ডিজিটাল কম্পিউটার অথবা হাইব্রিড কম্পিউটার অথবা বিশেষ কোনো কম্পিউটারের বর্ণনা লিখতে বলবে। যাই হোক, আমরা আসো প্রথমে আমরা দেখি কম্পিউটার প্রকারভেদ সমূহ বা কম্পিউটার কাকে বলে। কম্পিউটারের ওই সংজ্ঞা আমরা প্রথম বা ইতিহাস তার আমরা কিন্তু বিবর্তনের ইতিহাস ওগুলো কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে কম্পিউটারের প্রকারভেদ সমূহ আলোচনা করব। কম্পিউটারের প্রকারভেদ এক এক বইতে এক এক রকম ভাবে উল্লেখ করা আছে। এক এক বইতে এক ভাবে উল্লেখ করা আছে। আমি আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেছি যে কম্পিউটারের প্রকারভেদ যদি আমি বলি, যদি আমি প্রকারভেদ গুলো বলি, কাজের ধরন, ও গঠন প্রকৃতির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। যেমন অ্যানালগ, কম্পিউটার, 2 নম্বর হবে ডিজিটাল কম্পিউটার, নম্বর হলো হাইব্রিড কম্পিউটার। তাহলে কাজের ধরন ও গঠন প্রকৃতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যানালগ কম্পিউটার, 2 নম্বর ডিজিটাল কম্পিউটার, 3 নম্বর হলো হাইব্রিড কম্পিউটার। আরেকটা প্রকারভেদ আছে সেটা হলো কাজের গতি ও আকৃতির উপর।
কাজের গতি ও আকৃতির উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথমে দেখো, আমরা কাজের গতি ও আকৃতির উপর ভিত্তি করে করা যায় 4 ভাগে। 4 ভাগে কিন্তু এগুলো হলো সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। সেটা বর্ণনা আমি পরে আসতেছি। প্রথমে আমরা এই যে আমরা যে প্রথমে 2টা ভাগে ভাগ করে নিয়েছি, একটা হলো কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে। কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করেছি অ্যানালগ কম্পিউটার। এখন অ্যানালগ কম্পিউটার তাহলে কাকে বলে? এখন দেখো, আমরা যে হিসাব নিকাশ করি, যে সমস্ত যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে আমরা হিসাব নিকাশ করি, এগুলো কতগুলো জিনিস রয়েছে। ফলাফলটা দেওয়া হয় তোমার কাটার সাহায্যে। এখানে কিন্তু লিখিত আকারে প্রকাশ করে না। যে যন্ত্রগুলোর যে হিসাবকারী যন্ত্রগুলোর ফলাফল কাটার সাহায্যে দেওয়া হয়, এগুলোকে আমরা এক কথায় অ্যানালগ কম্পিউটার বলি। আর যেগুলো লিখিত আকারে বা ডিজিট আকারে যদি কোনো রেজাল্ট দেওয়া হয়, যে কম্পিউটারের মাধ্যমে আমরা হিসাব নিকাশগুলো পাই, ফলাফলগুলো পাই, সেটা হবে ডিজিটাল। হাইব্রিড হবে অ্যানালগ এবং ডিজিটাল উভয়টা। যে সমস্ত কম্পিউটার দুইটা মিলেই একটা কম্পিউটার, সেভাবে হাইব্রিড, সেটা পরে আসতেছি। তাহলে অ্যানালগ কম্পিউটারের সংজ্ঞা হিসেবে আমরা এভাবে বলবো: বস্তুর অবস্থানগত ভৌত পরিবর্তনের উপর ভিত্তি করে, বস্তুর অবস্থানগত ভৌত পরিবর্তনের উপর ভিত্তি করে নির্মিত কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলে। যেমন বস্তুর অবস্থার পরিবর্তন। তাহলে কি কি হতে পারে এমন একটা বস্তু? যেমন আমি এমন একটা পদার্থ, ধরো আমি একটা মেটাল, সেই মেটালটার তাপমাত্রা আমি নির্ণয় করব। এমন একটা পদার্থ যার গতিবেগ আমি নির্ণয় করব। এখন দেখো, মানুষের তাপমাত্রা আমি, অথবা মানুষের প্রেসার, কিছু দেখবা তোমরা, ডাক্তাররা এগুলো হিসাব নিকাশ করার জন্য প্রেসার মাপার একটা যন্ত্র ব্যবহার করে। এটা রেজাল্টটা কিন্তু কাটার সাহায্যে আসে। সে কিন্তু ক্যালকুলেশন করতেছে, তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, যেভাবে তাকে ক্যালিব্রেশন করে তাকে মান তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেভাবে সে কিন্তু ফলাফলটা দিচ্ছে। সে ফলাফলটা আসতেছে কাটার সাহায্যে। আমি আগে বলেছি যে ফলাফলটা আসবে কাটার সাহায্যে, লিখিত আকারে নয়। অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তনের উপর ভিত্তি করে নির্মিত। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে, তাহলে এই কাঁটাটা কতটুকু তাপমাত্রা বাড়লো তার ঘরে গিয়ে থামবে। প্রেশার কতটুকু বাড়লো বা কমলো একটা মানুষের, বা কোনো একটা যন্ত্রপাতির অথবা কোনো মেশিনের, আমরা যদি ধরো এমন হতে পারে যে আমাদের যান্ত্রিক যে সমস্ত গাড়ি ঘোড়া রয়েছে, এগুলো টায়ার হাওয়া দেওয়া হয়, ওই মেশিনটাতে দেখবা কাটার সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রথম যদি আমি ধরি এমটি, ওখানে টায়ারটা ছিল, টিউবটা ছিল, তাহলে আমি হাওয়া পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তন হলো। এই অবস্থা পরিবর্তনের সাথে সাথে আমার যে মিটারটা রয়েছে, সেই মিটারটা ক্যালকুলেশন করে কাঁটাটা যে প্রেসার যতটুকু হওয়ার যতটুকু আমি নির্ধারণ করে দিলাম, যে যদি 20 হয় তাহলে 20 ঘরে, যদি 30 হয় 30 ঘরে গিয়ে তুমি থামবে। তাহলে ওই কাঁটাটা ওখানে যে নির্দেশ করে, যখন 30 তখন গিয়ে এই প্রেসারটা ওখানে গিয়ে থামবে। এখন তখন আমি আমার প্রয়োজন মতো আমি স্টপ করবো বা আমি রান করবো। তাহলে আমি বুঝতে পারলাম, আমি ওই যন্ত্রটাকে শিখিয়ে দিলাম, তুমি এখানে গেলে আমি আমার কাজটা আমি স্টপ করে দেবো। এই জন্য বলছি যে বস্তুর অবস্থা পরিবর্তনের সাথে উপর ভিত্তি করে নির্মিত যেই যন্ত্র, যে গণনাকারী যন্ত্র, সেটাকে বলবো অ্যানালগ কম্পিউটার। আর অ্যানালগ কম্পিউটারের সহজ সাধারণ উদাহরণগুলো বলতে পারি: বায়ু তাপ চাপ নির্ণয়, তাপমাত্রার ওঠানামা নির্ণয়ের যন্ত্র। তারপরে আছে আবার দেখবা, এখন থেকে প্রায় 30-40 বছর আগে যে সমস্ত পেট্রোল পাম্পে যখন গ্যাসোলিন যারা নিত, তখন কিন্তু এই কাঁটার সাহায্যে কিন্তু পরিমাপ করা হতো। কতটুকু কাঁটা ঘোরার ফলে কত লিটার ওখানে তেল দেওয়া হলো, ওখানে কতগুলো
ডিজিট এখানে ঘুরতো, অথবা কাঁটার সাহায্যে আমরা দেখে নিতাম যে হ্যাঁ এটা এত লিটারের জায়গায় গিয়ে স্টপ হয়েছে, তাহলে আমরা বুঝতাম যে যদি 10-10-এর জায়গায় হয় তাহলে 10 লিটার, এমন আমরা বুঝে নিতাম। তাহলে এই যে ফ্লোটা হলো, ফ্লোটার সাথে কাঁটাটা ঘুরে 30 জায়গায় গিয়ে থামলো, অর্থাৎ 30 লিটার তেল আমি নিলাম, ওখানে গিয়ে থামলো, তাহলে এই যে অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করে নির্মিত ওই মেশিনটা, তাহলে ওই মেশিনটা, ওই ধরনের মেশিনগুলোকে বলবো আমরা অ্যানালগ কম্পিউটার। তারপর আসো ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কোনগুলো? যে সমস্ত কম্পিউটার ফলাফল আমাকে দিবে লিখিত আকারে, যে সমস্ত যে সমস্ত যে সমস্ত যন্ত্রপাতির পরিমাপ আমাকে ডিজিট আকারে দিবে, অর্থাৎ এটা যদি আমরা এটা হলো ডিজিটাল ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কোনগুলো বলবো? যে সমস্ত ক্যালকুলেটর কম্পিউটারের ফলাফল আমি লিখিত আকারে পাবো, ওই সমস্ত কম্পিউটারকে আমরা বলবো ডিজিটাল কম্পিউটার। এখন ডিজিটাল বলতে কেন বলি আমরা? ধরো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি এগুলো হলো ডিজিট ডিজিট। তাহলে এই ডিজিটের উপর ভিত্তি করে আমাকে যে ফলাফলটা দিচ্ছে, আমাকে সে কিন্তু কাটার সাহায্যে আমাকে ফলাফলটা দিচ্ছে না। তাহলে 0 থেকে 9 এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে ফলাফলটা দিচ্ছে। তাহলে এই ডিজিটের উপর নির্ভর করে অথবা লিখিত আকারে যে সমস্ত কম্পিউটারের গণনা ফলাফল আমাকে দেবে, সে সমস্ত কম্পিউটারকে আমরা ডিজিটাল কম্পিউটার বলবো। ডিজিটাল কম্পিউটারের এখন সঠিক সংজ্ঞা এখন এক এক ধরনের, এক একজন এক এক ধরনের দিয়েছে, সেটা দিবে, সেটা তোমরা দেখে নিবা, তোমাদের যেটা পছন্দ হবে অথবা তোমরা যেটাকে সুবিধা মনে করবে তোমরা ওইভাবে দিবে। যে সমস্ত কম্পিউটার গুলো ফলাফল ডিজিট আকারে, লিখিত আকারে প্রকাশ করে, এই সমস্ত কম্পিউটার আমরা ডিজিটাল কম্পিউটার বলবো। তারপর আসো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড হাইব্রিড কম্পিউটার হাইব্রিড হাইব্রিড কম্পিউটার যে সমস্ত কম্পিউটার ডিজিটাল এবং অ্যানালগ উভয়ের সম্মিলনে, উভয়ের যন্ত্রপাতির মাধ্যমে নির্মিত যে কম্পিউটার, সেটা হবে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ ও ডিজিটাল দুই প্রযুক্তির সমন্বয়ে ফলে নির্মিত কম্পিউটারকে বলবো আমরা হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার সাধারণত অ্যানালগ প্রক্রিয়ায় ডাটাটা গ্রহণ করে এবং ডাটাটাকে সংখ্যায় রূপান্তর করে ডিজিটাল আকারে প্রকাশ করে। যেমন এখন দেখো অ্যানালগ, এখন বলা হয়েছে অ্যানালগ প্লাস ডিজিটাল এই দুইটা মিলেই হবে হাইব্রিড। এই দুটো মিলেই হবে হাইব্রিড। তাহলে অ্যানালগ কোনগুলা? যে সমস্ত কম্পিউটার গুলো ভৌত কাঠামোর পরিবর্তনের সাথে তার ওইটার সাথে সম্পর্কিত তথ্যের উপর উপাত্তের উপর নির্ভর করে নির্মিত কম্পিউটার অ্যানালগ, আর ডিজিটাল হলো লিখিত আকারে যে সমস্ত ফলাফল দেবে। তাহলে এখন দেখো তাহলে একটা উদাহরণ দেওয়া যায় হাইব্রিডের। পেট্রোল পাম্পে যখন এখন গ্যাস অথবা তেল আমরা পুরাতে যাই, সাধারণ আমরা যে সমস্ত উদাহরণের সাথে পরিচিত, যেগুলোর সাথে আমরা সাধারণত পরিচিত, এগুলোর উদাহরণ আমি দিচ্ছি। দেখবা যখন অয়েলটা আমরা ট্যাঙ্কে পুরোচ্ছি, তখন একটা ফ্লো হচ্ছে। এই ফ্লোটা কিন্তু যাচ্ছে অ্যানালগ পদ্ধতিতে। এই ফ্লোটা এই ক্যালকুলেশনটা করতেছে অ্যানালগ পদ্ধতিতে। এই অ্যানালগের সাথে জড়িত আছে ডিজিটাল। তাহলে এই অ্যানালগের এই ফ্লোটাকে কনভার্ট করে এখন লিখিত আকারে আমাকে স্ক্রিনে দেখাচ্ছে কত লিটার তেল সে ফ্লো করলো।
তাহলে এই দুটোর যে সমন্বয়, যে অ্যানালগ পদ্ধতির ফ্লোটা ডিজিটাল আকারে প্রকাশ করলো, সেটা হলো হাইব্রিড কম্পিউটার। সহজে আমরা এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাই। তেমনি আমরা যদি দেখি বিভিন্ন বড় হসপিটালে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, এমন তাপমাত্রা নির্ণয়েরও হতে পারে, আবহাওয়ার স্টেশনে হতে পারে, আবহাওয়া স্টেশনে বায়ু, তাপমাত্রা, গতি এগুলো উপর ভিত্তি করে সে কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে ডিজিটাল আকারে, লিখিত আকারে। ওই সমস্ত স্পেশাল বিশেষ কিছু যন্ত্রপাতি কিন্তু হাইব্রিড কম্পিউটারের উদাহরণ হিসেবে বলা যায়। আবহাওয়া কেন্দ্রে আমাদের আমাদের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন স্পেশাল হসপিটালগুলোতে স্পেশাল যন্ত্রপাতি গুলো কিন্তু হাইব্রিড কম্পিউটারের উদাহরণ হিসেবে বলা যায়। তাহলে এখন আমরা যে কম্পিউটারের প্রকারভেদগুলো আলোচনা করলাম, এটা হলো কাজের ধরন এবং গঠন প্রকৃতির উপর ভিত্তি করে। কাজের ধরন এবং গঠন, গঠনটা হলো কাজের ধরন যেমন অ্যানালগ পদ্ধতি, এবং ধরন হলো সেটা আমার হাইব্রিড অ্যানালগ পদ্ধতি আমি বললাম কাকে বলে, সেটার সাথে সেই ধরনেরই রিলেটেড যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে নির্মিত সেটা হলো অ্যানালগ। তাহলে এই কাজের ধরন আমি যদি সেটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করব, আমি যদি এই যন্ত্রটা কোনো স্পেশাল কোনো পেট্রোল পাম্পে হোক, আর আমার এখানে গবেষণা কেন্দ্রে হোক, আমি আবহাওয়া কেন্দ্রে হোক, আমি যখন ব্যবহার করব তখন তখন এই কম্পিউটারগুলো বিভিন্ন ধরনের কাজ এবং গঠন তার উপর ভিত্তি করে কিন্তু এই অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড এগুলো নির্মিত। তাহলে কাজের গঠন ও প্রকৃতির উপর ভিত্তি করে আমরা এই তিন ভাগে বলতে পারি, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। তারপর এবার আসি আমরা কাজের গতি এবং আকৃতির উপর ভিত্তি করে। কাজের গতি এবং আকৃতির উপর ভিত্তি করে আবার কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো কাজের গতি, আমি এর আগে উল্লেখ করেছি, আমি লিখেছিলাম পৃষ্ঠায়, কাজের গতি ও আকৃতির উপর ভিত্তি করে। কাজের গতি ও আকৃতির উপর ভিত্তি করে নির্মিত কম্পিউটার হলো 4 ভাগে। নির্মিত কম্পিউটারে 4 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো এক নাম্বার হলো আমরা বলতে পারি এখানে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার যখন আমরা বলবো সেটা হবে সুপার কম্পিউটার। সে বিশাল অঙ্কের ডাটাকে খুব অল্প সময়ের মধ্যে প্রসেস করে দিতে পারে, এমন কম্পিউটারকে বলবো সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার কিন্তু বিশেষ কাজে, বিশেষ কোনো স্থানেই গবেষণা ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। এখন যদি আমরা বলি মহাকাশ গবেষণা ক্ষেত্রে, এখন এগুলো ব্যবহৃত হয় পারমাণবিক কেন্দ্রে, এই সমস্ত কম্পিউটারগুলো ব্যবহৃত হয়। এগুলো কিন্তু সাধারণ যে কোনো স্থানে ব্যবহৃত হয় না। তাহলে যে সমস্ত কম্পিউটারগুলো স্পেশালি এবং খুবই শক্তিশালী, এই সমস্ত কম্পিউটারগুলো আমরা বলবো সুপার কম্পিউটার। অর্থাৎ যে সমস্ত এই কম্পিউটারগুলো সহজলভ্য, যেখানে সেখানে প্রাপ্য নয়, এগুলো সুপার কম্পিউটার। তারপর আসি আমরা সুপার কম্পিউটারগুলো, যেমন পেন্টাগনের জন্য তৈরি রোড রানার, পেন্টাগনের জন্য তৈরি রোড রানার নামক একটা কম্পিউটার, সেটাকে বলা হয়েছে এটা সুপার কম্পিউটার একটা উদাহরণ। যেমন এই কম্পিউটারগুলো কি হবে, তোমার যদি পার্থক্য আসে সুপার কম্পিউটার এবং মেইন কম্পিউটার, সুপার কম্পিউটারের সাথে মাইক্রো কম্পিউটার,
তাহলে আমরা এগুলো উদাহরণ দিতে পারবো, পার্থক্য আমরা আমরা নির্ণয় করতে পারবো। এখন আসো সুপার কম্পিউটার, তারপর আসো সুপার কম্পিউটার আর কতগুলো গুণ এটার মধ্যে, এটা হলো যেমন শক্তিশালী, দ্রুত গতি সম্পন্ন, তারপরে অধিক সংখ্যক ডাটাকে সে অল্প সময়ে প্রক্রিয়াকরণ করতে পারে, তার মেমোরি ধারণ ক্ষমতা বিশাল। এখন বিশাল এখানে আমরা আমরা সাধারণত মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এগুলোর সাথে পরিচিত। তার চেয়েও বেশি, প্রায় লক্ষ লক্ষ টেরাবাইট সে ডাটা ধারণ করতে পারে। এই হলো সুপার কম্পিউটারের কতগুলো বিশেষ গুণ। সুপার কম্পিউটার, তারপর রয়েছে মিনি কম্পিউটার, সরি মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার হলো সুপার কম্পিউটারের চেয়ে ছোট, তার হয়েছে মেইন ফ্রেম, মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের চেয়ে ছোট এবং গুণাগুণ এবং তার শক্তিশালীর দিক দিয়ে সুপার কম্পিউটারের চেয়েও তুলনামূলক কম। এই সমস্ত কম্পিউটারগুলো হলো মেইন ফ্রেম কম্পিউটার। এই মেইন ফ্রেম কম্পিউটার কিন্তু সাধারণ আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি এই ধরনের কাজে ব্যবহৃত হয় না। এগুলো বড় গবেষণাগারে, এগুলো বিশেষ বিশেষ স্পেশালি কোনো গবেষণার ক্ষেত্রে এই সমস্ত কম্পিউটার ব্যবহৃত হয়। মেইন ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। তারপর রয়েছে মিনি কম্পিউটার। মিনি মিনি কম্পিউটার, মিনি কম্পিউটারগুলো মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে ছোট, তবে অধিক মেমোরি ধারণ ক্ষমতা সম্পন্ন এবং ডাটাকে প্রসেস করার ক্ষমতাও মাইক্রো কম্পিউটারের চেয়ে বেশি। এই সমস্ত কম্পিউটারকে মিনি কম্পিউটার বলবো। মিনি কম্পিউটারও কিন্তু সহজে সহজলভ্য, সাধারণত ব্যবহৃত খুব কম বড় বড় মিল, কারখানা, ইন্ডাস্ট্রিতে, যেখানে অধিক সংখ্যক কর্মচারী রয়েছে বা যেখানে অনেক লোকের কর্মসংস্থান, সেখানে ডাটা প্রসেস করার ক্ষেত্রে বিশেষ বিশেষ কোম্পানিতে কিন্তু এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয় না। তাহলে মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট, মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় বা পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড়, এই সমস্ত কম্পিউটারকে বলবো আমরা মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার যেমন IBM এর 8100, IBM এর IBM এর 8100 সিরিজের একটা কম্পিউটারের উদাহরণ দেওয়া যায়। এটাও একটা মিনি কম্পিউটার। আর আমরা যে কম্পিউটারের সাথে সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো মাইক্রো কম্পিউটার, অর্থাৎ পার্সোনাল কম্পিউটার, পিসি আমরা যেটাকে বলি। চতুর্থ নম্বর হলো মাইক্রো মাইক্রো কম্পিউটার। আমরা যে সমস্ত কম্পিউটারের সাথে পরিচিত, আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি, অর্থাৎ এখনো আমি যে কম্পিউটারের সামনে আমি দাঁড়িয়ে আমি কথা বলতেছি, এই ধরনের কম্পিউটার, এগুলো হলো মাইক্রো কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। এই কম্পিউটারগুলো সহজলভ্য এবং যেখানে সেখানে এগুলো ব্যবহার করা যায়। যেমন আমরা ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপগুলো উদাহরণ দিতে পারি, আমাদের ডেস্কটপের উদাহরণ দিতে পারি। এগুলো কিন্তু মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারটাকে বলা হয় মাইক্রো প্রসেসরের উপর ভিত্তি করে এই কম্পিউটারের নাম দেওয়া হয়েছে মাইক্রো কম্পিউটার। যেমন দেখো সুপার কম্পিউটার, এই সমস্ত কম্পিউটারের প্রসেসর স্পেশাল এবং অনেক বড়, শক্তিশালী। আর মাইক্রো কম্পিউটারের সব তুলনামূলক সব কিছুই কিন্তু সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি কম্পিউটার আছে তুলনামূলক কম, তবে সহজলভ্য, সহজে ব্যবহারযোগ্য এবং আমাদের দৈনন্দিন কাজে যে সমস্ত আমাদের প্রয়োজন, এগুলো কিন্তু এই মাইক্রো কম্পিউটারের মাধ্যমে আমরা সারতে পারি। অর্থাৎ এর জনপ্রিয়তার ক্ষেত্রে মাইক্রো কম্পিউটারের সবচেয়ে বেশি। তাহলে কম্পিউটারের কাজের গতি এবং আকৃতির উপর ভিত্তি করে, আকৃতি যেমন সুপার কম্পিউটার আকৃতি সবচেয়ে বড়, মেইন ফ্রেম কম্পিউটার
তুলনামূলক সুপার কম্পিউটার চেয়ে ছোট, তবে মাইক্রো কম্পিউটারের চেয়ে বড়, মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় আকৃতির দিক দিয়ে, এবং কাজের গতি মাইক্রো কম্পিউটারের চেয়ে মিনি কম্পিউটারের যেমন বেশি, মিনির চেয়ে মেইন কম্পিউটারের তুলনামূলক বেশি, তার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হলো সুপার কম্পিউটার। তাহলে আমরা যে কম্পিউটারের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো মাইক্রো কম্পিউটার। এখন পরীক্ষা আসতে পারে সুপার কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটারের মধ্যে তুলনামূলক একটা পার্থক্য আলোচনা করো। কাজের গতি আকৃতির উপর ভিত্তি করে নির্মিত কম্পিউটারকে কভাগে ভাগ করা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে আমরা এই কম্পিউটারগুলোর নাম লিখে তাদের অন্তত 2-3 লাইন করে যদি আমরা বর্ণনাটা লিখতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বার আমরা পাবো। তাহলে কম্পিউটারের প্রকারভেদ আমরা মোটামুটি জানলাম। প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো কাজের ধরন এবং গঠন প্রকৃতির উপর নির্ভর করে 3 ভাগে, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। আর কাজের গতি এবং আকৃতির উপর ভিত্তি করে। কাজের গতি এখানে বলা হয়েছে কাজের যে প্রক্রিয়াকরণ যে স্পিড সেটা, আকৃতি হলো সেটা আকার আকৃতির উপর, যেমন বড় আকারে অত সহজে যেখানে সেখানে বহন করা যাবে না সুপার কম্পিউটারকে, আমি ক্যারি করতে সম্ভব হবে না। অত মাইক্রো কম্পিউটারকে আমি একটা ছোট ব্যাগে করে আমি নিতে পারি, এমন হতে পারে পকেটেও আমরা করে এখন যে সমস্ত আমরা যে সমস্ত আমরা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করি, এগুলো কিন্তু কম্পিউটারের সাথে তুলনা করা যায়, কারণ কম্পিউটারের কাজগুলো কিন্তু আমরা এই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে সম্পন্ন করতে পারি। যাই হোক, কাজের গতি এবং আকৃতির উপর নির্ভর করে 4 ভাগে, আর গঠন প্রকৃতির উপর ভিত্তি করে 3 ভাগে। এই হলো কম্পিউটারের শ্রেণী বিভাগ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই তোমাদের এই করোনার এই কালীন সময়ে তোমরা বাড়িতে বই সংগ্রহ করে পড়া শুরু করে দাও। আমাদের এমন একটা সময় হয়তো খুলবে যেখানে আমরা এগুলো তোমাদের সাথে বেশি একটা সময় পাবো না। তো আশা করি তোমরা এর মাঝে এগুলো বই কালেকশন করে পড়া শুরু করো আর আমাদের সাথে শেয়ার করো। তাহলে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত সময়ে এগুলো শেষ করতে পারবে। আর না হয় এগুলো তোমাদের যে সিলেবাস এগুলো কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে কোনো একটা এই বিষয়েরই এই অধ্যায়েরই আমি বাকি যে ছোটখাটো প্রশ্নগুলো রয়েছে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।